তিব্বত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালের সীমান্ত এলাকা। ১.৫ শতাধিক প্রাণহানি, কয়েকশো পর্যটক সহ নিখোঁজ বহু। যে কোনো সহায়তায় প্রস্তুত বাংলাদেশ। শ্রদ্ধা ভালোবাসায় বিশ্বনবীকে স্মরণ। জশ্নে জুলুসের আয়োজনে চট্টগ্রামে জনসমুদ্র। রাজধানীতেও ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা। মুসলিম ঐক্য সুদৃঢ় করার আহ্বান। ভয়ঙ্কর নিপীড়নেও দমে যায়নি বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা। সার্বভৌমত্বকে শক্তিশালী করার নীতিতে বিশ্বাসী ক্ষমতাসীন দল। ৩০ আগস্ট গুম প্রতিরোধ দিবসে শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করবে 11 দলীয় ঐক্য। জুলাই সনদ বাস্তবায়নের পথে নেই সরকার, অভিযোগ নাহিদ ইসলামের। এবং আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। উঠবে গুম, মানবাধিকার সহ 6টি বিল, জানালেন চিফ হুইপ। জুলাই সনদ ও সংবিধান সংশোধন ইস্যুতে জমে উঠতে পারে বিতর্ক। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মেজবাহুল আলিফ। তিব্বত থেকে নেমে আসা ভয়ঙ্কর পাহাড়ি ঢল ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালের সীমান্ত এলাকা। প্রাণ গেল 157 জনের, প্রায় 600 পর্যটক সহ নিখোঁজ বহু। স্রোতের তোড়ে ভেসে গেছে গ্রামের পর গ্রাম, বিধ্বস্ত বহু বাড়িঘর। সেতু ধসে যাওয়ায় বন্ধ হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বৈরী আবহাওয়ায় ব্যাহত উদ্ধার অভিযানও। এদিকে উদ্ধার তৎপরতায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাহাড় ধসে নেমে আসা ভয়াবহ ঢলে চোখের পলকে লণ্ডভণ্ড নেপালের রসুয়া অঞ্চল। বাঁচতে প্রাণপণে ছুটে যাচ্ছে মানুষ। ভেসে গেছে যানবাহন, সেতু ও ঘরবাড়ি। প্রকৃতির এই রুদ্রতাণ্ডবে জনপদ জুড়ে এখন কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার। স্থানীয় সময় বুধবার সকাল 8:37 ভূমিকম্পের পর পাহাড় ধস ও আকস্মিক বন্যার কবলে পড়ে জেলাটির বিভিন্ন এলাকা। ভুটে কোশি নদীর পানি উপচে ভাসিয়ে নিয়ে যায় কয়েকটি গ্রাম। এ ঘটনায় বেড়েই চলেছে প্রাণহানি। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই পর্যটক। নিখোঁজদের মধ্যে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। এছাড়াও অনেকের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। এখানে আমার আত্মীয়রা থাকেন। হঠাৎ কল এলে তারা জানান বাড়িঘর ভেসে যাচ্ছে এবং চারদিকে কান্না ও হাহাকার পড়ে যায়। তবে বাচ্চারা নিরাপদে আছে। আমার এক আত্মীয় পানিতে ভেসে গেছেন। আমি 8 থেকে 10টি ট্রাক, ঘরবাড়ি এবং মানুষকে ভেসে যেতে দেখেছি। অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য ছিল। উপর থেকেও ট্রাক ভেসে যেতে দেখেছি। আমি এখানে 18 বছর ধরে আছি, কিন্তু প্রথমবার এমন ভয়াবহ ঘটনা দেখলাম। যত তাড়াতাড়ি সম্ভব সেই নিখোঁজ ভারতীয়দের খুঁজে বার করার ব্যবস্থা করুন। আমাদের কেন্দ্রীয় সরকারের উচিত পদক্ষেপ গ্রহণ করা। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। কাঠমান্ডুর সঙ্গে সংযোগকারী প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। নেপাল ও তিব্বতের দুই পাশেই চলছে উদ্ধার অভিযান। তবে প্রবল বাতাসের কারণে হেলিকপ্টারে দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দুর্যোগের পর ভুটেকোশি নদীর নিম্নাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। নেপাল সরকার জানিয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা সহ বহু সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। চিকিৎসক দল, স্কাউট ও রেড ক্রসের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। কর্মকর্তাদের আশঙ্কা, এবারের ক্ষয়ক্ষতির মাত্রা গত বছরের ভয়াবহ বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে। নেপালের পাশাপাশি তিব্বতের অংশেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ফারদিন মাঝার, সময় সংবাদ। নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকটময় মুহূর্তে নেপালকে যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। বুধবার এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে ভয়াবহ বন্যায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। অন্য প্রসঙ্গ, শ্রদ্ধা ভালোবাসায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করেছেন ধর্মপ্রাণ মানুষ। 12ই রবিউল আউয়াল বিশ্বনবীর জন্ম ও ওফাত দিবসে চট্টগ্রামে জশ্নে জুলুসে ঢল নামে মুসল্লির। আঞ্জুমানে রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এবার 55তম জশ্নে জুলুসে অংশ নেন রাসূলের বংশধর আল্লামা সাবির শাহ।
লাখো খণ্ডে দরুদের সুর, হাতে হাতে কালেমা খচিত পতাকা, মহানবীর টানে চট্টগ্রাম নগর জুড়ে জনস্রোত। বুধবার সকালে ৫৫তম পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসে ঢল নামে ধর্মপান মুসল্লির। পাকিস্তান থেকে আসা আওলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহকে বহন করা কাছে ঘেরা গাড়ি মুরাদপুর মোড়ে পৌঁছালে দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম, ৩ পার্বত্য জেলা, কক্সবাজার সহ সারা দেশ থেকে আসা লাখো মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে বন্দরনগরী। মুরাদপুর ২ নম্বর গেট, জিসি, ওয়াসা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ৫ কিলোমিটার ব্যাপী শোভাযাত্রা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন শান্তির বার্তা নিয়ে। ইসলাম শান্তি ধর্ম, ইসলাম সম্প্রীতি ধর্ম। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সারা পৃথিবীর জন্য রহমত। আমরা হুজুরের আদর্শকে লালন পালন করার জন্য সকলের কাছে এই বার্তা পৌঁছাতে চাই আজকের এই দিনে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নবীর আদর্শ অনুসরণ করে মুসলিম ঐক্য সুদৃঢ় করার আহ্বান আয়োজক ও ইসলামী চিন্তাবিদদের। আঞ্জুমান আয়োজন করলো ওই জুলুসটাকে সবাই যেন ঐক্যের প্রতীক বলে মনে করে, কারণ রসুল পাকের দুনিয়াতে আসার मैसेजটা সারা পৃথিবীতে পৌঁছে যাচ্ছে। हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के हदीस की सूरत में, आपकी सुन्नत की सूरत में, आपकी सीरत की सूरत में हमें जो तालीम मिली है, अगर हम उसको अपने ऊपर इम्प्लीमेंट कर दें तो ये दुनिया जो है इससे जुल्म बर्बरियत खत्म हो जाए। ১৯৭৪ সাল থেকে প্রতিবছর মহানবীর জন্ম ও ওফাত দিবসে জশ্ন জুলুস আয়োজন করে আসছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। পৃথিবী জুড়ে দেশে দেশে চলছে যুদ্ধ আর হানাহানি। এমন সংকটময় মুহূর্তে বিশ্ব মুসলিমকে এক হওয়ার বার্তা দিচ্ছেন এখান থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমানরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ত্রিভুবনের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবসে রাজধানী জুড়ে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস। বিশ্ব শান্তি ও কল্যাণের জন্য মহানবীর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান বক্তারা। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, দয়ালু নবী প্রাণের ছবি। এমন নাতে মহানবীর জন্ম ও ওফাত দিবস স্মরণ করলেন ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মীয় তাৎপর্যপূর্ণ দিনটি উদযাপনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান গেট থেকে শুরু হয় জশ্নে জুলুস। দোয়েল চত্বর দিয়ে সচিবালয় হয়ে একই পথে উদ্যানে ফিরে মহাসমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ। তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এই দিনটিকে আমরা শ্রেষ্ঠ দিন মনে করি, কারণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মত আমরা। তার আগমনে যদি আজকে আমরা খুশি না হই, তাহলে আমাদের মতো এরকম বেওয়াফা উম্মত আর দুনিয়াতে একটাও নাই। আজকের দিনে প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম অন্ধকারাচ্ছন্ন দুনিয়াকে এসে আলোকিত করেছেন। নবী রাসূলুল্লাহ চলার তরিকার মতন যে চলাফেরা করতে পারি, হ্যাঁ তরিকা মতন চলতে পারি, যে দুজন মানুষকে বুঝাইতে পারি, তার হ্যার মারফত আনতে পারি, হ্যার বায়াত করতে পারি, এই আমার কামনা। সবচাইতে বড় ঈদ ঈদে মিলাদুন্নবী, যিনি আগমনের দিন আজকে, যিনিকে আল্লাহ পাক পয়দা না করলে এই আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হইতো না। শুধু আমরা নিজেরই প্রশংসা করি না, আল্লাহ নিজেও আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে এই দিনের প্রশংসা করে এবং আল্লাহ নিজে জুলুস করে আল্লাহর ফেরেশতা সহকারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ ও মানবতার বাণী অনুসরণের আহ্বান জানান বক্তারা। এক উম্মাহ, এক রাসূল, এক আল্লাহ, আমরা এক ধর্মে বিশ্বাসী, ঠিক কিনা? পৃথিবীর কোন শক্তি আমাদের মাথা নত করতে পারবে না। আমরা শুধু আল্লাহ আল্লাহ রাসূলের কাছে আমরা মাথা নত করি, আনুগত্য করি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। রাজধানীর শহীদ বাগদাদি মাজার অনুষ্ঠিত হয় জশ্নে জুলুস। মিরপুর ১ নম্বর থেকে মালিবাগ হয়ে আবার মাজারে গিয়ে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন হাজারো মানুষ। মহানবীর জীবন আদর্শ অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বানের পাশাপাশি মুসলিম উম্মাহের ঐক্য কামনা করেন তারা। আমাদের আহ্বান আপনাদের কাছে, আমরা ফিতনা সৃষ্টি না করে কুল মুসলিম উম্মাহ আমরা একত্রিত হয়ে আমরা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। কমলাপুর রেলওয়ে মসজিদ থেকে বের হয় জশ্নে জুলুস। পরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম হয়ে শাহজাহানপুর গিয়ে শেষ হয় শোভাযাত্রা। এ সময় নবীর প্রতি ভালোবাসা জানিয়ে দুরূদ পাঠ করেন হাজারো মানুষ। মহানবীর শিক্ষা ও আদর্শকে ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছে দাওয়াতে ইসলামী বাংলাদেশ। জুলুসে মিলাদের এই আয়োজন শুরু হয় রাজধানীর শাহজাহানপুর থেকে। বুধবার দুপুরে শাহজাহানপুরের ফায়জানে খাজা গরিবে নওয়াজ মসজিদ কমপ্লেক্স থেকে শোভাযাত্রা শুরু হয়। নয়াপল্টন, বিজয়নগর, বাইতুল মুকাররম ঘুরে যাত্রাবাড়ি হয়ে সায়দাবাদ জনপথ মোড়ের দাওয়াতে ইসলামীর মার্কাজ ফায়জানে মদিনায় গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। পরে সেখানে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ। এ সভায় জুলুসে অংশ নেয়া ভক্ত অনুরাগীরা জানান, মহানবীর জীবনাচরণ ধারণ করে তার দেখানো পথেই হাঁটতে চান তারা। নবীর জন্মদিন উপলক্ষে আমরা একটু জুলুস বিলাত করি, সালাতু সালাম পেশ করি ওনার উপর দরুদ শরীফ পড়ার জন্য। এটাই আমরা সবাই মিলে একত্র হই। আমরা খুব আনন্দিত, এই জন্য আমরা জুলুসে মিছিলে যোগদান করছি। ইশকে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফামের ভালোবাসা বুকে অন্তরে ধারণ করে সকলে জুলুসে অংশগ্রহণ করে। আল্লাহ যেন আমাদের জুলুসকে কবুল করে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, সার্বভৌমত্ব শক্তিশালী করার নীতিতে বিশ্বাসী ক্ষমতাসীন দল। ভয়ঙ্কর নিপীড়নের পরেও বিএনপিকে দমানো যায়নি বলেও জানান তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রংপুরে শিক্ষক পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। একইভাবে দেশের কোথাও কিছু ঘটলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি তার। বিএনপি করতে গায়জিত আল্লাহ এর মুক্তির দূত হিসাবে এই ধরাধামে আগমন। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে মিলাদ ও দোয়ার আয়োজন করে বিএনপি। সুশাসন প্রতিষ্ঠায় মহানবীর জীবন দর্শন ও তার প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরে শিক্ষক ও তার স্ত্রী সন্তানদের হত্যার ঘটনায় দ্রুত সময়ে ব্যবস্থা নিয়েছে সরকার। পুলিশকে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে বলেও জানান তিনি। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেশ্বর হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি। বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুলের একজন শিক্ষকের পরিবার মাদক সেবীদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়ে 4টি প্রাণ চলে গেল, গোটা দেশকে গোটা জাতিকে কাঁপিয়েছে। এই বেদনা বিধুর একটি পরিবেশ। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। একই দিন বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সার্বভৌমত্ব শক্তিশালী করার নীতিতে বিশ্বাসী বিএনপি। 1 সেপ্টেম্বর থেকে 5 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিবাদী অত্যাচারের মুখেও বিএনপির একটা ন্যূনতম তারা ক্ষতি করতে পারেনি। অভ্যন্তরীণ নীতিতে বলুন কি পররাষ্ট্র নীতিতে বলুন, প্রত্যেকটি ক্ষেত্রেই বিএনপি এক অসাধারণ জাতীয়তাবাদী দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে। আমরা নিজের সার্বভৌমত্বকে শক্তিশালী করা, নিজের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়া, এই নীতিতে বিশ্বাসী। মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করছেন বলেও জানান রুহুল কবির রিজভী। 1 সেপ্টেম্বর 48তম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যমণ্ডিত হবে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রংপুরে 4 মার্ডারের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও বিচার দাবিতে সোচ্চার দেশবাসী। রংপুর ও ঢাকার বিভিন্ন স্থানে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পুলিশের বক্তব্য, সিসিটিভি ফুটেজ গায়েব এবং পুলিশ কমিশনারের বদলি সহ নানা ঘটনায় তদন্তের অসঙ্গতি দৃশ্যমান হয়েছে। 24 ঘন্টার মধ্যে প্রকৃত ঘটনা সামনে না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হিন্দু মহাজোটের নেতাদের।
রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যার পর থেকে বিচারের দাবিতে রংপুরে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার সকালে সুশাসনের জন্য নাগরিক, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন সংগঠন আলাদা ব্যানারে রংপুর নগরীতে মানববন্ধন করে। তারা অভিযোগ করেন পুলিশের বক্তব্য ও আদালতে আসামিদের দেওয়া জবানবন্দিতে গড়মিল রয়েছে। মিডিয়া এবং হলো 164 থেকে যেটা বেরিয়ে আসছে এবং যিনি এটার পোস্টমর্টেম করেছে সেখানের সাথে কিন্তু অসঙ্গতি পাওয়া গিয়েছে। অভিযোগের আগেই পুলিশ কোনো কর্মকর্তা মামলা সম্পর্কে ব্রিফিং করতে পারেন? কেননা অভিযোগটাকে সেটাই যদি দায়ের না হয়, কিসের আলোকে উনি এই বক্তব্য দিয়েছেন? প্রশ্ন জাগে যে এই দুইটা ছেলের পক্ষে কি গোটা পরিবারকে শেষ করা দেওয়া সম্ভব? একই দাবিতে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা। তারা বলেন পুলিশ বাহিনী কোনো গভীর তদন্ত ছাড়াই মনগড়া মন্তব্য করেছে। অতীতের মতো নানা মোড়কে দায় চাপানোর রাজনীতি করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে বলেও দাবি তাদের। এই ধরনের ঘটনা ঘটলে সব সময় তাকে নানা মোড়কে আটকে রাখবার চেষ্টা করা হয়। আমরা সেই মোড়কটা খুলতে চাই। কেন গণপতি চক্রবর্তী তাকে হত্যা করা হলো? এটা কি শুধুমাত্র ইয়াবাখোরের কাজ? জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা মানববন্ধনে হিন্দু জোটের নেতারা আগামী 24 ঘন্টার মধ্যে স্বচ্ছ তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের আহ্বান জানান। কারা তাদেরকে চাপ দিচ্ছে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য, তাদেরকেও চিহ্নিত করতে হবে। এই জিনিসগুলো করতে হবে। তা যদি না হয়, 24 ঘন্টার মধ্যে না হলে সারা দেশে আগামী শুক্রবারে সারা বাংলাদেশে হিন্দু সমাজ, হিন্দু মহাজোট বিক্ষোভ কর্মসূচি দেবে। হত্যাকাণ্ডে পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়ে সরকার ও প্রশাসনের প্রতি জনমনে অসন্তোষের সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ বক্তাদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করবে 11 দলীয় ঐক্য। বুধবার সন্ধ্যায় বৈঠক শেষে এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটছে না সরকার। রাজধানীর মিন্টো রোডে বুধবার বিকেলে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠকে অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সংসদে বিরোধী দলের ভূমিকা, 5 সেপ্টেম্বরের লং মার্চের প্রস্তুতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়। দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা সবাই নিবেদিত। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মানবাধিকার কমিশন ও গুম বিষয়ক নতুন আইন পাশ হলে দেশে গুমের সংস্কৃতি বন্ধ হবে না। জুলাই সনদ বাস্তবায়নের পথে সরকার হাঁটছে না বলেও মন্তব্য করেন তিনি। কোনো ধরনের জবাবদিহিতা যাতে নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে। ফ্যাসিবাদী আমলের থেকেও একটা খারাপ আইন তারা আনার চেষ্টা করছে। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বলে তারা সম্পূর্ণভাবে উল্টো পথে হাঁটছে। 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে এই সিদ্ধান্ত হয়েছে। সেটা স্টার্টিং পয়েন্ট হবে শাহবাগ, এরপর আমরা সংসদে যাব। সেখানে পরিবারের পক্ষ থেকে সংসদের স্পিকারের কাছেও স্মারকলিপি প্রদান করা হবে। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পর্যাপ্ত তথ্য উপস্থাপনের দাবি জানান 11 দলীয় ঐক্যের নেতারা। এটা হলো সরকার পরিচালনায়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আজ বেলা 3টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। গুম, মানবাধিকার ও জমি সন্তানদের হস্তান্তর করার পর বাবা মায়ের ভরণ-পোষণ সহ 6টি গুরুত্বপূর্ণ বিল এবারের অধিবেশনে আসবে বলে জানিয়েছেন চিফ হুইপ। বিশ্লেষকরা বলছেন, এই অধিবেশনে সংবিধান সংশোধন, জুলাই সনদ বাস্তবায়ন সহ চলমান জ্বালানি সংকট ইস্যুতে বিতর্ক জমে উঠতে পারে সংসদ। সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে প্রায় 2 দশক পর দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি সরকার গঠনের পর ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার 180 দিন পূর্ণ হয়েছে। আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত এই 6 মাসে সরকারের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারেও কাজ এগোনোর ঘোষণা দেওয়া হয়েছে। নানামুখী সফলতা ও সংস্কার কাজে অগ্রগতির দাবি করা হলেও আইনশৃঙ্খলা, মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট নিয়ে আছে অস্বস্তি।
এমন পরিস্থিতিতে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনে উঠবে গুম, মানবাধিকার ও জমিজমা সন্তানদের হস্তান্তর করার পর বাবা মায়ের ভরণ পোষণ সহ 6টি গুরুত্বপূর্ণ বিল। এমন তথ্য জানিয়ে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রত্যাশা, সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেবে বিরোধী দল। এবার কতগুলো গুরুত্বপূর্ণ বিল আসবে, 6টার মতো বিলে যাবতীয় ইনফরমেশন আমার কাছে আছে। আমাদের এই পার্লামেন্টে অগ্রাধিকার যেটা পাবে তাহলে আমরা সব কমিটিগুলো এই পার্লামেন্টে এই সেশনে করব। তারা সংস্কার আর সংবিধান সংশোধন এটা একটু বুঝে আমরা যে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি 17 সদস্য বিশিষ্ট 7জন হবে বিএনপি থেকে, 5জন হবে জামাত থেকে, এইভাবে করে আমরা করে রাখছি। আর 5জন ওনার নাম দেননি, ওনার নাম দিলে সেই নাম ইন্টারপ্রেট করে কাজ শুরু করা হবে। এদিকে সংবিধান সংশোধন, সংসদীয় কমিটি গঠন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকারের ভূমিকা নিয়ে অধিবেশনে বিরোধী দলের উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা দেখছেন বিশ্লেষক। আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ জ্বালানি সংকট, বিভিন্ন বিষয় সংসদে বিরোধী দল উত্থাপন করবেন। বিরোধী দলের একটা বড় ফোকাস হচ্ছে সংবিধান সংস্কার করা। সরকার যে কমিটিটা করেছে সেটা সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে, ফলে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে এই বিষয়ে একটি বড় মত পার্থক্য আছে। বিরোধী দল যেটি হবে যে এই সংক্ষিপ্ত অধিবেশন হলেও এখানে এই বিষয়গুলো তারা উত্থাপন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে চলতি বছরের 12 মার্চ এবং দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হয় 7 জুন। তারপরে সংসদে প্রতিশ্রুতি দিবেন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। বিমানবন্দরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান ভুটানের রাজা। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। রাষ্ট্রপতি ভুটানের রাজাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজাও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভুটান সফরের আমন্ত্রণ জানান। সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। বরেন্দ্র অঞ্চলে সারের তীব্র সংকট বিচ্ছে না ডিলারের কাছেও। খোলা বাজারে কিনতে গিয়ে আকাশ ছোঁয়া দামে দিশেহারা কৃষক। তবে ঘাটতি নেই দাবি করে সরকারের দুই মন্ত্রী জানান, সার বিপণন ব্যবস্থায় আনা হচ্ছে পরিবর্তন। চলতি খরিফ মৌসুমে কৃষিকাজে সারের চাহিদা বেড়েছে, তবে বিভিন্ন জেলায় সারের কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। এতে দিশেহারা কৃষক। তাদের অভিযোগ, ডিলারদের দোকানে লম্বা লাইন ধরেও পাওয়া যাচ্ছে না সার। খোলা বাজারেও আকাশ ছোঁয়া দাম, বস্তা প্রতি 300 থেকে 1000 টাকা বেশি গুনতে হচ্ছে। একই ব্যক্তির অধীন একাধিক ডিলার লাইসেন্স ও কালোবাজারি করে সারের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। তবে ডিলারদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম। সন্ধ্যার দিক ধরেন কি 1 বস্তা ডিএপি, 1 বস্তা ইডি, 1 বস্তা পটাশ দিছে, তাও কেউ পাইছে কেউ পায় না। নাচল এলাকাতে খুব সংকট চলতেছে, মানে এমনকি গ্যাঞ্জামও চলতেছে, মারামারিও হয়েছে এই সারের জন্য। ডিলারের কাছে পাওয়া যাচ্ছে না, বাইরে ফেরার ডিলার এই সারগুলা ওরা পাচ্ছে কোথা থেকে। 4 বিঘা মাটিতে যদি 20 কেজি করে দিই তাও আপনার 80 কেজি পাবো, কিন্তু পাইছি 30 কেজি। আমার যে পরিমাণ সার এর আমি 3 ভাগের 1 ভাগও পেলাম না। আমরা দিতে পারছি না কারণ অ্যালটটা খুব কম হচ্ছে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। বুধবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বাজারের চাহিদার চেয়ে বহুগুণ বেশি সার মজুদ আছে। মার্কেটে এই মুহূর্তে যত সারের প্রয়োজন আছে তার থেকে বহুগুণ বেশি আমার গোডাউনে আছে। তারপরও একটা গ্রুপ দুনিয়ার যত 2 নম্বর এই ইমিটেশন ক্রাইসিস। অন্যদিকে দিনাজপুরের হিলিতে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশের সারের ঘাটতি নেই। অপপ্রচার ও উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে স্বৈরাচারের দোসররা। সারের কোনো সমস্যা ছিল না, এখানে পলায়নকৃত স্বৈরাচার এবং তাদের দোসররা উস্কানি দিয়ে মানুষকে এরকম একটি বিশৃঙ্খল কাজে উৎসাহিত করেছে। খোলা বাজারে বাড়তি দামে সার বিক্রি বন্ধে নিয়মিত অভিযান ও জরিমানা করছে প্রশাসন। তারিক রহমান, সময় সংবাদ। ফ্যাসিস্ট পুনর্বাসনে মুখোশধারীরা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে বিরোধিতার সংস্কৃতি বাদ দিয়ে দেশের কল্যাণে রোডম্যাপ তৈরিতে কাজ করার আহ্বান জানান তিনি।
বুধবার দুপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবীতে দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন আইনমন্ত্রী। মানুষের মুখোশধারী অনেকের চোখ আছে, আলো আছে, তারা এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের জন্য চেষ্টায় আছেন। আমরা বলবো, আপনারা যে যেখানেই থাকুন, চোখ খুলুন। আমরা যদি অপরাধ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, নাগরিক হিসাবে বাংলাদেশ সংবিধানের 21 অনুচ্ছেদে এটা আপনার নৈতিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। আমরা যদি আমাদের দায়িত্ব বোধের জায়গা থেকে কাজ করি, তাহলে হয়তো বাংলাদেশ একদিন সুকান্তের ভাষায় শিশুর বাসযোগ্য ভূমি হিসাবে গড়ে উঠবে। বাংলাদেশ সহ সব দেশ থেকেই নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে শ্রমিক নিচ্ছে মালয়েশিয়া। তবে এই প্রক্রিয়ায় সিন্ডিকেটের অস্তিত্ব খুঁজে পাচ্ছে বাইরের এক পক্ষ। আরেক পক্ষ বলছে নির্দিষ্ট এজেন্সির মাধ্যমেই শ্রমিক যাবে, তবে ব্যয় যেন না বাড়ে সেদিকে নজর রাখতে হবে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। মালয়েশিয়া গেল অর্থবছর বাংলাদেশ যে ৩৫ বিলিয়ন ৫৯ কোটি ডলার রেমিটেন্স ঘরে তুলেছে, তার ৩ বিলিয়ন ৪০ কোটি ডলারই এসেছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ থেকে। ২০২৪ সালের মেতে বন্ধের পর আবারও দেশটিতে শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এবার ২৫টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক নেবে দেশটি। নানা শর্ত যাচাই বাছাই করে নেয়া এমন সিদ্ধান্তে সিন্ডিকেটের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন কোনো রিক্রুটিং এজেন্সি মালিক। এখানে যেটা দেখা গেছে, আগের সরকারের আমলে ২৫টি এবং পরবর্তীতে সেটা ১০০-এ রূপান্তরিত হয়েছে। তো এই সিন্ডিকেটের কারণে যে অনিয়ম, দুর্নীতি এবং সে অভিবাসন খরচ কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে শ্রমবাজার উন্মুক্ত হোক, এটা আমরা চাই না। আমরা চাই সিন্ডিকেটবিহীনভাবে শ্রমবাজার সকলের জন্য দ্রুত উন্মুক্ত হোক। বাংলাদেশ থেকে নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে শ্রমিক নেওয়ার সিদ্ধান্তে যখন তুঙ্গে সিন্ডিকেট আলোচনা, তখন মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে দেশটির সরকারের হয়ে সমস্ত কাজ করা আইটি প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম FWCMS এর তথ্য শুধু বাংলাদেশ নয়, 25টি এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়া হচ্ছে নেপাল থেকে, আর কম্বোডিয়া থেকে 23টি, ভারত, পাকিস্তান, মিয়ানমার থেকে যায় 10টি এজেন্সির মাধ্যমে। স্টেক হোল্ডার যারা আছে তাদের মতবিরোধ থাকতে পারে। আমি মনে করি যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, মাইগ্রেশন কস্টকে নিয়ন্ত্রণ করার জন্য এই জায়গাতে একটা কন্ট্রোলিং থাকা উচিত। গভর্নমেন্টের যেই উইংসগুলো আছে তারা মনিটর করুক যে শ্রমিক যাতে স্বল্প খরচে যেতে পারে। বৈশ্বিক শ্রমবাজার নিয়ন্ত্রণের মাধ্যমে আস্থা অর্জন করতে না পারলে প্রবাসী আয়ে আগামীতে বড় মাসুল গুনতে হবে বলে যুক্তি অর্থনীতিবিদদের। প্রত্যেকটা দেশ থেকে কিন্তু একটা প্রসেসের মাধ্যম দিয়ে কিন্তু শ্রম রপ্তানি করা হয়, তাহলে বাংলাদেশ থেকেও কিন্তু প্রসেসের মাধ্যম দিয়ে শ্রম রপ্তানি করতে হবে। কারণ শ্রম রপ্তানিটা যদি আপনি উন্মুক্ত করে দেন, তাহলে মার্কেট ডিস্টরশন হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে যাচাই বাছাই করে কিন্তু আপনার এই কোম্পানিগুলো কিন্তু নমিনেট করা হয়। সুতরাং এগুলোর নামটা সিন্ডিকেট না দিয়ে এটা আমরা সিলেক্টেড কোম্পানি বলতে পারি। খাত সংশ্লিষ্টরা বলছেন, এ দফায় মালয়েশিয়ায় শ্রমিক নেয়ার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর SOP শিগগিরই প্রকাশ করা হবে। তখন বোঝা যাবে কোন খাতের শ্রমিক হিসেবে দেশটিতে যেতে খরচ পড়বে কত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। একাই 16টি জুয়ার সাইট চালাতেন মানিকগঞ্জের ওয়াহিদুর রহমান। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ফেক আইডি থেকে দিতেন চটকদার বিজ্ঞাপন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিক্রি করতেন নিজস্ব কারেন্সি। এভাবে 4 বছরে গড়ে তুলেছেন অর্ধ-শত কোটি টাকার সম্পদ। রাজধানীর শাহজাহানপুর থেকে তাকে গ্রেপ্তারের পর এসব চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে র্যাব। লাকিবাজ, নায়ালুডুস, আগুন, বাজি, ভেলকি গেমস নামের অসংখ্য সাইটে দেদারসে চলছে অনলাইন জুয়া। এগুলোর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক অভিযান চালালেও থামছে না কার্যক্রম। সাইবার পেট্রোলিং এর অংশ হিসেবে এমন 16টি জুয়ার সাইটের তথ্য পায় র্যাব 3। গ্রাহক সেজে ঢোকা হয় এসব অবৈধ সাইটে। সামনে আসে একাধিক নম্বর, যার সূত্র ধরে শনাক্ত করা হয় একজন অ্যাডমিনকে। শাহজাহানপুরের আউটার সার্কুলার রোডে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত ওয়াহিদুর রহমানকে। জব্দ করা হয় 2টি স্মার্টফোন। এগুলো পর্যালোচনা করে দেখা যায় 12টি জুয়া সাইটের অ্যাডমিন ওয়াহিদুর, আরও 4টির সুপার এজেন্ট। তার মোবাইল অ্যানালাইসিস করে আমরা সবগুলা
সাইটেরই সত্যতা পেয়েছি। সে 16টি অনলাইন গেমের সাথে এই জুয়ার সাথে জড়িত। বিপিএল, আইপিএল ছাড়াও যে ইন্ডিয়ান কিছু লাইক গুজরাটে কিছু খেলা হচ্ছে, এগুলা নিয়েও সে গেম করে থাকে। বাংলাদেশ, ইন্ডিয়া, দুবাই সহ বেশ কয়েকটা দেশের নাম আমাদের কাছে এসেছে অলরেডি। ওহিদুরের কাছ থেকে মেলে ফেক হোয়াটসঅ্যাপ নম্বর ও ফেসবুক আইডি, এগুলো দিয়ে জুয়ার বিজ্ঞাপন দিতেন তিনি। এরপর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিক্রি করতেন নিজস্ব কারেন্সি। তাদের একটা নিজস্ব কারেন্সি রয়েছে যেটা অনলাইন গেমে ইউজ করে থাকে, যার নাম হচ্ছে PBU। পরবর্তীতে এটা সে বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেন বিকাশ এবং নগদ অ্যাপ ব্যবহার করে থাকে। আমরা যখন তাকে আটক করেছি তার জাস্ট কিছুক্ষণ আগেই সে 4 লক্ষাধিক টাকা নিয়ে আসে, যেটা সারাদিন ধরে সে তার অন্যান্য পার্টিদেরকে উৎসাহ দেওয়ার জন্য অফলাইন গেম খেলে। র‍্যাব বলছে 4 বছরে অর্ধশত কোটি টাকা হাতিয়েছে ওহিদুর। এসব টাকায় ঢাকা, সাভার, গাজীপুর ও মানিকগঞ্জে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। বিভিন্ন জায়গায় সাভার, জিরাবু, তার গ্রামের বাড়ির এলাকা মানিকগঞ্জের সাটুরিয়া, সিংগাইর এলাকায় অডেল সম্পত্তি রয়েছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের সৈকতে নৌযান ডুবিতে নিখোঁজের একদিন পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সমুদ্র সৈকতে গোসলে নেমে বাংলাদেশি এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও একজন। অন্যদিকে বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ বরগুনার 5 জেলের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার শহরের বাকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরাটেক এলাকাবর্তী সাগরে বোট ডুবিতে নিখোঁজ থাকার 32.5 ঘন্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে নিজেদের তৈরি বোট ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরটির বাবা জন এডওয়ার্ড, মা বেলা ও ভাই রালফকে জীবিত উদ্ধার করা হয়। একই সৈকতে জলতরঙ্গ এলাকায় গোসলে নেমে ইয়াসিন খান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ঢেউয়ের টানে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খান, আরেক পর্যটক। বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ বরগুনার 5 জেলের মধ্যে সাইকুল মিন নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 4 জেলে, তাদের উদ্ধারে তৎপরতা চলছে। মিরুন আহমেদ, সময় সংবাদ। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। মেহেরপুরে বিবাহ বিচ্ছেদের জেরে সাবেক স্ত্রী ও শ্বশুর শাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয় তরুণীর হাত। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযুক্ত তরুণকে আটক করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে স্বামীর ঘর ছেড়েও নির্যাতনের শিকার স্মৃতি খাতুন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি ও তার বাবা মা। শহরের লর্ড মার্কেট এলাকায় সেলিম হোসেন, রেবেকা খাতুন ও তাদের মেয়ে স্মৃতি খাতুন মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। 1:30টার দিকে বাড়িতে প্রবেশ করে স্মৃতির প্রাক্তন স্বামী সায়ন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে স্মৃতির ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। মেয়ের চিৎকারে পাশের কক্ষ থেকে বাবা মা ছুটে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় স্মৃতি ও তার বাবা মা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। বেলা বড় করা, কোন দিক দিয়ে ঢুকিয়েছে বাবা এটা আমরা বলতে পারবো না। আটকানো বাড়ির মধ্যে এরকম আসতে পারে, এসে ওই ঘটনাটা ঘটলো, আমরাই আতঙ্ক হয়ে যাচ্ছি। ইতিমধ্যে অভিযুক্ত সায়নকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় জনপ্রতিনিধি। মল্লিকপাড়া অস্ত্র একটা বাগান থেকে সায়ন আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে সে আমাদের হেফাজতে আছে। মাদকাসক্ত হওয়ার কারণে ঘটনাগুলো বাড়ছে। আমার মনে হয় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স সরকার ঘোষণা করেছে। স্বজনদের দাবি 10 দিন আগে মল্লিকপাড়ার ট্রাক চালক সায়ন হোসেনের সঙ্গে বিয়ে হয় স্মৃতি খাতুনের। মাদকাসক্তের অভিযোগে সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। 1 সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশ পেতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আরও কিছুক্ষণ। রুবায়েত হোসেন পরিচালিত সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান।
মফস্বল থেকে ঢাকায় চাকরির ইন্টারভিউ দিতে আসা এক মেয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। বাপের না জানে ঢাকা যাইতেছো? হ্যাঁ, আমি লোকেশনেই আছি। ইট পাথরের যান্ত্রিক ঢাকা শহরেরও এক অদ্ভুত মায়া আছে। একবার সেই মায়ায় বাধা পড়লে এই শহর ছাড়ার আর কোনো পথ থাকে না। কথাগুলো স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আরও কিছুক্ষণের। মঙ্গলবার হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার শো। মফস্বল শহর থেকে ঢাকায় চাকরির ইন্টারভিউ দিতে আসা এক মেয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছে আরও কিছুক্ষণের গল্প। মেয়েটির সঙ্গে একের পর এক ঘটে যাওয়া অনভিপ্রেত সব ঘটনার বুননে এগিয়ে যায় কাহিনী। রুবায়েত মাহমুদের পরিচালনায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সাদিয়া আইমান ও শাফিন আহমেদ। নির্মাতা থেকে প্রধান চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন শাফিন। ডিরেকশন দিতেও যতখানি ভালো লাগে, অ্যাক্টিং করতে ততখানি ভালো লাগছে আর কি। যদি এরকম ভালো কোনো গল্প ফিল হয় করার মতো, অবশ্যই। প্রধান চরিত্রে টানা পড়েন ও আবেগের প্রকাশ যথাযথভাবে ফুটিয়ে তোলা সাদিয়া আইমান সিনেমাটিতে কাজের পেছনের গল্প তুলে ধরেছেন। এই গল্পে মূল পাত্রপাত্রী একদম সাধারণ লুকে, আমিও খুব বেশি, আমার মনে হয় মেকআপই ছিল না, একদম ন্যাচারাল একটা মেয়ে টাঙ্গাইল থেকে আসছে, এসে ইন্টারভিউর জন্য আসছে, বাসায় বাবা জানে না, তো আসলে খুব একটা প্রিপারেশন সাজুগুজু করার ওই সময়টা থাকবে না। একজন রাইড শেয়ার করে এরকম একটা চালক, তার সাথে পুরো জার্নিটা। বিজ্ঞাপন চিত্রের ব্যস্ত নির্মাতা রুবায়েত আরও কিছুক্ষণ শর্ট ফিল্ম নির্মাণের মাধ্যমে বড় পর্দার জন্য হাত পাকিয়েছেন বলে জানালেন। প্রফেশনালি কাজটা করি, তো ফিল্ম তো আসলে বানাতে চাই, ডেফিনেটলি বানাবো। আমি এতটা লম্বা গ্যাপ নিব না। আরও কিছুক্ষণ দুজন অপরিচিত যুবক যুবতীর একসঙ্গে কাটানো এমন একটি দিনের গল্প যা বহু বছর পরও স্মৃতিপটে থেকে যাওয়ার মতো। ছোট গল্পের মতো দর্শকের কাছেই পরিণতির ভার ছেড়ে দিয়েছেন নির্মাতা। চরিত্র বেছে নেওয়ার তো কিছু নেই। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে কনসুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে এই উদ্যোগ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে শুরু হয়েছে বিশেষ এই প্রশিক্ষণ কার্যক্রম। এ কারণে ভিসা সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। তবে প্রশিক্ষণ কতদিন চলবে সে বিষয়ে কিছু জানা যায়নি। নতুন কর্মসূচির আওতায় সম্ভাব্য ভিসা আবেদনকারীদের সরকারি সুবিধার উপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি যাচাই এবং আবেদনগুলো আরও কঠোরভাবে মূল্যায়ন করবেন কর্মকর্তারা। এরই মধ্যে নির্ধারিত সাক্ষাৎকারের তারিখ পরিবর্তনের বিষয়ে অনেক অভিবাসী ভিসা আবেদনকারী ইমেল পেয়েছেন। নতুন তারিখ পরে জানানো হবে বলেও তাদের জানানো হয়েছে। আবারও দেশের বাইরের খবর। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অভিযান ঘিরে চাপে পড়েছে উপসাগরীয় দেশগুলো। ওয়াশিংটনের নির্দেশ মেনে চললে তেহরানের পাল্টা হামলার ঝুঁকি, আর না মানলে মার্কিন নিষেধাজ্ঞার ভয়। এমন পরিস্থিতিতে সংলাপ ও কূটনীতির পথেই থাকতে চাচ্ছে সৌদি আরব, কাতার ও ওমান। তবে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের পথে এগিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রায় 6 মাস পর সমঝোতার শর্ত মেনে নিতে তেহরানের ওপর আরও চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। গেল সোমবার থেকে অপারেশন ইকোনমিক আউটকাস্ট বা ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ইরানের আয়ের উৎস বন্ধের পাশাপাশি দেশটির সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। নতুন নিষেধাজ্ঞায় ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান ও জাহাজ চলাচল খাতকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ইরানের ওপর মার্কিন এই চাপ উপসাগরীয় দেশগুলোর জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরান আগেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। একই সময়ে তেহরান হুঁশিয়ারি দিয়েছে প্রতিবেশী কোনো দেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে হরমুজ ও পারস্য উপসাগর দিয়ে এক ফোঁটা তেলও রপ্তানি করতে দেয়া হবে না। এতে মার্কিন মিত্র উপসাগরীয় দেশগুলো পড়েছে উভয় সংকটে। একদিকে মার্কিন উপস্থিতি ইরানের হামলা থেকে সুরক্ষা দিচ্ছে, অন্যদিকে একই কারণে তাদের ভূখণ্ডও তেহরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এমন পরিস্থিতিতে সাহসিকতা দেখিয়ে সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের পথে এগিয়েছে। তবে সৌদি আরব, কাতার ও ওমান নিচ্ছে ভিন্ন কৌশল। তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ধরে রেখে হরমুজ খুলে দেওয়ার জন্য সমঝোতার পথ খুঁজছে তারা। বিশেষ করে ইরানের সঙ্গে কাতারের যৌথ গ্যাস ক্ষেত্র এবং ওমানের মধ্যস্থতাকারী ভূমিকা দুই দেশকেই কৌশলী অবস্থান নিতে বাধ্য করেছে।
বিশ্লেষকদের আশঙ্কা, অর্থনৈতিক চাপ বাড়লে ইরান আত্মসমর্পণের পরিবর্তে পাল্টা হামলার পথ বেছে নিতে পারে। এতে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ আবারও ঝুঁকিতে পড়বে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে বাধার কারণে জ্বালানি রপ্তানিতে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের চাপের সঙ্গে সরাসরি না গিয়ে সৌদি আরব, কাতার ও ওমানের মতো দেশগুলো সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সংকট সামাল দিতে চাচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। নাগরিকত্ব দেওয়ার নিয়মে কড়াকড়ির পরিকল্পনা করছে আয়ারল্যান্ড। আবেদনের ক্ষেত্রে স্থায়ী বসবাসের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 8 বছর করা এবং বাধ্যতামূলক ইংরেজি দক্ষতার পাশাপাশি ইংরেজি দক্ষতার পরীক্ষা সহ বেশ কিছু কঠোর শর্ত যুক্ত করতে যাচ্ছে দেশটির সরকার। তবে নতুন শর্তে নাগরিকত্ব পাওয়া কঠিন হলেও তা অভিবাসীদের আয়ারল্যান্ডের আইনের প্রতি আরও শ্রদ্ধাশীল করবে বলে মনে করছে কর্তৃপক্ষ। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে থাকছে বিস্তারিত। নাগরিকত্ব পাওয়ার আশায় অনেকেই বিভিন্ন দেশ থেকে আয়ারল্যান্ডে আসেন। তবে এবার অন্য দেশ থেকে আসা অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে এক ঝাঁক নতুন শর্ত আরোপের প্রক্রিয়া শুরু করেছে আইরিশ প্রশাসন। আগামী কয়েক মাসের মধ্যেই নতুন নীতিমালার প্রস্তাবনা পেশের কথা রয়েছে। অভিবাসন বিষয়ক প্রতিমন্ত্রী কলম ব্রোফি জানিয়েছেন, যারা নাগরিকত্ব পেতে ইচ্ছুক তারা দেশের প্রতি কতটা অনুগত ও অঙ্গীকারবদ্ধ তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করতেই এই সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে আয়ারল্যান্ডে টানা 5 বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদনের যে সুযোগ রয়েছে তা বাড়িয়ে 8 বছর করার চিন্তা ভাবনা চলছে। প্রাপ্তবয়স্কদের সাধারণ আবেদনের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হতে পারে, তবে আবেদনকারীর স্ত্রী, সন্তান বা শরণার্থীদের ক্ষেত্রে ছাড় থাকবে কিনা তা এখনো পরিষ্কার নয়। এটি ডিফিকাল্ট হবে অনেক ক্ষেত্রে, কিন্তু ইম্পসিবল হবে না। তাই আপনাদের সবাইকে ধৈর্য ধরে আইন মান্য করে পড়াশোনা করে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। সবারই এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত, কারণ এটা একটা লং প্রসেস এবং আমরা একটু সাবধান হলেই আরো সুন্দরভাবে এই জিনিসটাকে আমরা সম্পন্ন করতে পারবো। নীতিমালায় বাধ্যতামূলক করা হচ্ছে ইংরেজি ভাষার পরীক্ষা। পাশাপাশি সরকারি কল্যাণমূলক ভাতার উপর ভরসা না করে নিজস্ব আয় দিয়ে সংসার চালানোর সামর্থ্য আরো বেশি করে প্রমাণ করতে হবে। এই জন্য আবেদনকারীর স্থায়ী কর্মসংস্থান, উপযুক্ত আবাসন এবং পরিবারের ভরণ পোষণের পর্যাপ্ত আয়ের তথ্য কঠোরভাবে পরীক্ষা করা হবে। একই সাথে আবেদনকারীর চরিত্র ও আইনি ইতিহাস যাচাইয়ে কঠোর অবস্থান নিচ্ছেন অভিবাসন কর্মকর্তারা। ছোটখাটো অপরাধের দণ্ডাদেশ কিংবা ট্রাফিক আইন ভঙ্গের ঘটনাকেও এবার আরো বেশি করে তদন্তের আওতায় আনা হবে। নাগরিকত্ব নিয়ে সরকার যে পরিবর্তনের কথা ভাবছে সেটি যদি কার্যকর হয় তাহলে এ দেশের প্রতি দায়িত্ববোধ যেমন বেড়ে যাবে তাদের, তেমনি আইনের প্রতিও শ্রদ্ধাশীল থাকবে নতুন নাগরিকত্ব প্রাপ্তরা। তাই অভিবাসন বিশ্লেষকরা বলছেন এই পরিবর্তন সময়ের দাবি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিব্বত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালের সীমান্ত এলাকা। 1.5 শতাধিক প্রাণহানি, কয়েকশো পর্যটক শহর নিখোঁজ বহু। যে কোনো সহায়তায় প্রস্তুত বাংলাদেশ। শ্রদ্ধা ভালোবাসায় বিশ্বনবীকে স্মরণ। জশ্নে জুলুসের আয়োজনে চট্টগ্রামে জনসমুদ্র। রাজধানীতেও ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা, মুসলিম ঐক্য সুদৃঢ় করার আহ্বান। এবং ভয়ঙ্কর নিপীড়নেও দমে যায়নি বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা। সার্বভৌমত্বকে শক্তিশালী করার নীতিতে বিশ্বাসী ক্ষমতাসীন দল। এই ছিল প্রবাসী সময়ে। সঙ্গে থাকুন সময়ের।